কি অবস্থা সবার? আজকের ভিডিওটা ইজ অ্যাবাউট হাউ ইউ ক্যান প্ল্যান ইউর হায়ার স্টাডিজ ইন কানাডা। আপনারা অনেকেই জানেন যে আমি রিসেন্টলি কানাডাতে মার্কেটিংয়ের উপর পড়তে আসছি। সো আমি রিসেন্টলি ব্লগ বানাচ্ছিলাম অনেকগুলো আমার এক্সপিরিয়েন্স নিয়ে। অনেকেই তো কোশ্চেন করেছিলেন যে আমরা কীভাবে পড়তে আসতে পারি কানাডায়, দেন কানাডায় পড়তে আসার প্রসিডিওর কী, এগুলো কি জানতে চাচ্ছিলেন। সেটা নিয়ে জন্য এটা ঠিক গাইডলাইন না, ইটস বেসিক্যালি আই এম এক্সপ্লেনিং মাই ওন এক্সপিরিয়েন্স যে আমি কীভাবে জিনিসগুলো করছি। সো আই হোপ যে এটা আপনাদেরকে হেল্প করবে নিজেদের ডিসাইড করতে যে কীভাবে আপনারা এখানে পড়তে আসতে পারেন বা আদৌ আসবেন কি না, এসব কিছু মিলিয়েই। সো দিস ইজ বেসিক্যালি দ্য পার্ট ওয়ান অফ দ্য ভিডিও, প্ল্যানিং ইউর হায়ার স্টাডিজ ইন ক্যানাডা পার্ট ওয়ান। লেটস বিগিন। সবার আগে যেটা করতে হয়, যেটা আমি করেছিলাম, টেক আ ক্লোজার লুক অ্যাট ইউর প্রোফাইল। হোয়াট ইট মিনস ইজ আপনি এখন কি করছেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, আপনার এক্সপিরিয়েন্স কতটুকু আছে, এছাড়া আপনার আর কোনো অ্যাকোলেটস আছে কিনা। ফর এক্সাম্পল, যখন আমি প্ল্যান করছিলাম কানাডা আসার জন্য, তখন আমি বেশ কিছুদিন আগে আমি আমার বিএসসি কমপ্লিট করেছি, ইট ওয়াজ ইন ইঞ্জিনিয়ারিং। তারপরে আমি অনেক দিন মার্কেটিং লাইনে জব করেছি, ইটস লাইক 6-7 ইয়ার্স। সো আই ওয়াজ থিঙ্কিং টু মাইসেলফ যে আমার আসলে এখন যেহেতু আই এম আ মার্কেটিং প্রফেশনাল, সো আই শুড হ্যাভ লাইক ডিগ্রি ইন মার্কেটিং, যেটা আমাকে হেল্প করবে আমার ক্যারিয়ারে অ্যাডভান্স করতে। সেই জন্য আমি স্টার্ট টু লুক অ্যাট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ অ্যান্ড বাইরেও দেখতেছিলাম যে কোথায় পড়তে যাওয়া যায়, কোথায় লাইক টিউশন ফিটা কনভিনিয়েন্ট হবে আমার জন্য, কোথায় সব কিছুই আমার নিজের প্রফেশনে মেলাচ্ছিলাম। তখন যেটা দেখলাম যে আমার বিএসসির গ্রেড খুব একটা ভালো ছিল না, সিজিপিএ। তো আমি যদি এটা একটু পরে আসি জিনিসটা নিয়ে। বেসিক্যালি প্রথমে টেক আ ক্লোজার লুক এট ইউর প্রোফাইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ যে আপনার কী স্ট্রেংথ আছে, কী উইকনেস আছে। সেই জিনিসটা আপনি রিয়েলাইজ করার পরে হোয়াট ইউ নিড টু ডু, চুজ ইউর সাবজেক্ট। যেটা আমি বলছিলাম যে আমি মার্কেটিং চুজ করেছি এই জন্য কারণ আমার মার্কেটিং সেক্টরে অনেক দিনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এই কারণে সিলেক্ট করেছি আমি বেসিক্যালি। সাবজেক্টটা চুজ করার পরে হোয়াট ইউ নিড টু ডু, আপনি চুজ করবেন কীভাবে, এটা হচ্ছে যে আপনার কোন লাইনে ইন্টারেস্ট আছে, কোন লাইনে। ইটস নট লাইক অনেকে এটা আমাকে জিজ্ঞেস করে যে কী সাবজেক্ট নিয়ে পড়তে আসতে কানাডায় পিআর পাওয়া যাবে, বা কী সাবজেক্টে পড়লে কানাডায় জব পাওয়া যাবে। টু বি অনেস্ট, আই ডোন্ট নো। আমি এখানে নতুন আসছি আর আমি নিজে এখন ডিসিশন করে নেই যে আমি কী করবো। লাইক এখানে পাস করার পরে আমি এখানে থেকে যাবো নাকি বাংলাদেশে ফিরবো, এখানে জব খুঁজবো, আই রিয়েলি ডোন্ট নো। সেটা হলে যেটা হতো যে অনেক সাবজেক্ট আছে যেগুলোতে লাইক পড়লে এখানে পাস করলে জব পাওয়া যেত। আই অ্যাকচুয়ালি ডোন্ট নো যে কোনো সাবজেক্ট, এরকম কোনো স্পেসিফিক সাবজেক্ট আছে কি না, আমি বলতে পারবো না। সো এটা আসলে ওয়াইজ ডিসিশন না যে ডিসাইড করা সাবজেক্ট ডিসাইড করা আপনার এন্ড রেজাল্টের উপরে বেস করে যে আপনি কোন সাবজেক্টে পড়লে কানাডায় আপনি লাইক পিআর পাবেন। ইটস নট আ গুড ডিসিশন টু ডু। হোয়াট ইউ শুড ডু, যে দেখতে হবে যে আপনার কোন লাইনে নলেজ আছে, কোন লাইনে স্কিল আছে, আপনি কোন জিনিসটাতে ইন্টারেস্ট আছে, সেই জিনিসটার উপর বেস করে সাবজেক্ট চুজ করা উচিত। ফর এক্সাম্পল, ইফ ইউ লাইক গ্রাফিক ডিজাইন, জাস্ট ফর সেইং, সেক্ষেত্রে আপনাকে এমন একটা সাবজেক্ট চুজ করতে হবে, এমন একটা সাবজেক্ট চুজ করতে হবে যেটাতে আপনি গ্রাফিক ডিজাইনের উপরে আরও অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শিখতে পারবেন, যেটা আপনি মেবি বাংলাদেশে শিখতে পারবেন না। আর যে জিনিসটা বাংলাদেশে শিখতে পারবেন সেটা শেখার জন্য লাইক এত কষ্ট করে এত টাকা স্পেন্ড করে কানাডায় পড়তে আসার কোনো মানে নাই, টু বি অনেস্ট। তো যেটা আপনি বাংলাদেশে পারবেন না আপনি জানেন, বা আপনার ইন্টারন্যাশনাল ডিগ্রি হলে আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে আপনি জানেন, সেটার জন্য কানাডায় পড়তে আসলে আই থিঙ্ক ইট উইল মেক সেন্স। এটার পরে আসি চুজ ইউর ইউনিভার্সিটিস। সো ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো যে একটা স্পেসিফিক ইউনিভার্সিটি চুজ না করতে, অ্যাটলিস্ট 3টা, ইফ পসিবল 4টা ইউনিভার্সিটি চুজ করতে, প্রসপেক্টিভ ইউনিভার্সিটিস, নট লাইক যে আপনি সব জায়গায় অ্যাপ্লাই করবেন। সো 4টা প্রসপেক্টিভ ইউনিভার্সিটি সিলেক্ট করবেন বেসড অন ইউর সাবজেক্ট, যারা আপনার এই সাবজেক্টের কোর্সটা অফার করতেছে। সো আমার যেটা প্রবলেম হয়েছিল, আমি প্রথমে অনেকগুলো ইউনিভার্সিটিতে ইমেল করেছিলাম মাস্টার্স প্রোগ্রামের জন্য এবং ডিজিটাল মার্কেটিংয়ের উপরে প্রোগ্রামের জন্য। যেটা সমস্যা হয়েছিল যে ওরা সবাই চাচ্ছিল যে আমার সিজিপিএটা মাস্টার্সের জন্য অ্যাটলিস্ট 3.0 উপরে থাকুক, বাট আনফর্চুনেটলি আমার সেটা ছিল না। সো আই হ্যাড টু সেটল ফর সামথিং এলস। সো আপনার যেটা করতে হবে, ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে চেক করতে হবে তাদের রিকোয়ারমেন্টস কী কী আছে, এই সাবজেক্টটা অ্যাভেলেবল আছে কিনা। ফর এক্সাম্পল, আপনি একটা সাবজেক্ট পড়তে চাচ্ছেন, সেই সাবজেক্টটা তারা অফার করছে কিনা, অফার করলে কোন সেমিস্টারে অফার করছে, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক সেমিস্টারে কিন্তু সব কোর্স অফার করে না। সো সেই প্রোগ্রামটা কোন সেমিস্টারে অফার করছে সেভাবে আপনার করে নিজের জিনিসটা প্ল্যান করতে হবে যে আপনি কোন সেমিস্টারে যাবেন, এই সাবজেক্টটা কোন ইউনিভার্সিটিতে পড়বেন। সো এইভাবে 3-4টা ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে হোয়াট ইউ ক্যান ডু ইজ সেন্ড দেম ইমেলস। তাদেরকে কন্ট্যাক্ট ইমেল থাকে, তাদের যদি সব ইনফরমেশন তাদের এফএকিউতে বা আপনার তাদের অ্যাডমিশনের পেজে না পান, you can always email them. They are very prompt about these things. তারা খুব কুইকলি আপনাকে রিপ্লাই দিবে উইদিন আ কাপল অফ ডেজ অর মেবি আ উইক, যে ওদের রিকোয়ারমেন্ট কী কী আছে। আপনার প্রোফাইলটা আপনি পাঠাতে পারেন তাদেরকে, আমি আমার প্রোফাইল এটা, আমি
এই পড়াশোনা করেছি, আমি এতদিন জব করেছি মেবি, সো এই প্রোফাইল অনুযায়ী আমার এখানে কোনো অপরচুনিটি আছে কিনা পড়ার মতো। সো এভাবে করে আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। দ্যাটস হোয়াট আই ডিড। সো এরপরে আসে হচ্ছে আপগ্রেড ইউর প্রোফাইল। ওকে, ব্যাপার হচ্ছে আমার যেরকম ছিল, আমার সিজিপিএ ভালো ছিল না। সো আই নিউ যে এখন সিজিপিএ ভালো না, এটা কিছু করার নেই, আমি তো আরেকবার বিএসসি দিতে পারি না। সো হোয়াট ক্যান আই ডু? প্রোফাইলে স্ট্রেন্থ বাড়ানোর জন্য আমি যেটা করলাম, কয়েকদিন খুব ভালো করে পড়াশোনা করে প্রিপারেশন নিলাম আইএলসের জন্য। সো আইএলসে অনেকে আমার আচ্ছা এই কোশ্চেনটাও খুব কমনলি ফেস করি আমি, যে আইএলস ছাড়া কোন ইউনিভার্সিটিতে যাওয়া যাবে। সো এটা কমপ্লিট আমার পার্সোনাল অপিনিয়ন। লাইক আইএলস খুব একটা কঠিন জিনিস না, সত্যি কথা। অনেকে মনে করে যে হ্যাঁ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা আইএলসে ভালো করবে, বা যারা ছোটোবেলার থেকে ইংলিশে বেসিক অনেক ভালো শুধুমাত্র তারাই আইএলস পাস করতে পারবে। ইটস কমপ্লিটলি রং আমার মনে হয়। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আর আমার নিজের ইংলিশও যে খুব আই ডোন্ট নো, মানে ইটস ওকে, আই ক্যান কমিউনিকেট উইথ পিপল, দ্যাটস ইট। এর চেয়ে খুব আহামরি ইংলিশ জানি না আমি। সো হোয়াট আই ডিড ওয়াজ, আমি আইএলসের খুব ভালো করে প্রিপারেশন নিলাম, বেশ কয়েকটা মক টেস্ট দিলাম, দেন হচ্ছে অনলাইনে কিছু ইউটিউবে বেশ ভালো ভালো টিউটোরিয়াল আছে আইএলসের এক্সামে কীভাবে এক্সেল করতে হয়। তো ওখানে আপনি দেখলে ইউল নো আন্ডারস্ট্যান্ড যে কিছু টেকনিক আছে যে জিনিসগুলো ফলো করতে হয়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দোজ টেকনিক। ডেফিনেটলি আপনার গ্রামার বেসিকটা একটু স্ট্রং হতে হবে, সেটার জন্য আপনাকে একটু স্টাডি করতে হবে। সো টেক ইউর প্রিপারেশন, ইফ ইট টেক্স 3 months, টেক 3 months। কয়েকদিন পরে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন, বাট অ্যাপ্লাই করে ফেল করার চাইতে আপনার নিজের প্রোফাইলটাকে স্ট্রং করে অ্যাপ্লাই করাটা অনেক বেটার। সো হোয়াট আই ডিড, আমি ভালো করে প্রিপারেশন নিলাম, 1.5 মাস মোটামুটি পড়াশোনা করে একদম সব কিছু বাদ দিয়ে মোটামুটি পড়ছি আমি। পড়ার পরে আই স্যাট ফর দ্য আইএলস, দেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ একটা ভালো স্কুল পেয়েছি। পাওয়ার পরে আমি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা শুরু করলাম। দেন কিছু জায়গা থেকে রেসপন্স পেলাম, দেন আমি কিছু ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেছিলাম, কলেজ ইনস্টিটিউটগুলোতে। পরে আমি আমাকে আমাদের একটা গ্রুপ আছে বাংলাদেশে, বেসিক্যালি হচ্ছে এটা নাম হচ্ছে Prospective Bangladeshi Students in Canadian Universities, PBSCU if I'm not wrong. I will put a link in the description below. যেটা হচ্ছে এই গ্রুপটাতে বেসিক্যালি যারা বাংলাদেশ থেকে কানাডায় পড়তে যায় স্টুডেন্টরা, ইটস নট আ লাইক অফিসিয়াল গ্রুপ অর সামথিং, জাস্ট আ কমিউনিটি, যেখানে হচ্ছে বাংলাদেশ থেকে যারা কানাডায় পড়তে যায় এবং কানাডায় যারা এখন অলরেডি পড়ছেন তাদের একটা কমিউনিটি। তো যারা অলরেডি এক্সপার্ট আছেন, সিনিয়র্স আছেন, কানাডায় অলরেডি পড়ালেখা করছেন, তারা দে ট্রাই টু হেল্প আউট পিপল যারা এখন বাংলাদেশ থেকে কানাডায় আসতে চায়। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এটা হচ্ছে আই এম নট এগেনস্ট লাইক এজেন্সিস অর সামথিং। ব্যাপার কি, আপনার স্টাডি পারমিট অ্যাপ্লাই করার জন্য বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য সব কিছু আপনার নিজেকেই করতে হবে। আপনাকে যেটা করতে পারবে একটা এজেন্সি আপনাকে গাইড করতে পারবে, আর তারা একটা হেফটি ফি চার্জ করবে সেটার জন্য, বাট ইটস নট নেসেসারি। ওকে, আপনি চাইলে নিজেই করতে পারেন। আমি নিজে করছি, দ্য গ্রুপ হেল্পড আ লট। তাদের গাইডলাইন্স, তাদের সিনিয়র্স, তারা যে কোনো সময় যে কোনো কোয়েশ্চেন থাকলে আমি সেখানে কোয়েশ্চেন করছি, দে হেল্প মি আ লট। সো ওই জিনিসটা আমাকে অনেক হেল্প করছে। সো আই থিঙ্ক ইউ শুড ডু দ্য সেম, মানে নিজে অ্যাপ্লাই করতে পারেন। ইটস নো বিগ ডিল, ইটস লাইক ওপেনিং এ ফেসবুক অ্যাকাউন্ট। সিরিয়াসলি, লাইক ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনি দোকানে গিয়ে সাইবার ক্যাফেতে একজনকে 10 টাকা দিয়ে খোলাতে চান, এটা যতটা সিলি শোনা যায়, আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন একটা এজেন্সিকে করানো ততটা সিলি, ইন মাই অপিনিয়ন। বাট ইউর কমপ্লিটলি ফ্রি টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, বিকজ এটা আপনার টাকা, আপনার পছন্দ। বাট আমি জাস্ট বলতেছি যেটা আমার পার্সোনাল অপিনিয়ন। এনিওয়েজ, আপনার প্রোফাইলটাকে কীভাবে আপডেট করা যায় সেটার উপর ফোকাস করে প্রোফাইলটাকে আপডেট করবেন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী। ফর এক্সাম্পল ওরা যদি জিম্যাট জিআরই চায় বা আইএলস চায় বা টোয়েফল চায়, হোয়াট এভার দেয়ার রিকোয়ারমেন্ট ইজ, আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে চান সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজের প্রোফাইলটাকে আপডেট করবেন। ওকে, আফটার দ্যাট এটা ঠিক ইম্পর্টেন্ট না, বাট ইটস better if you know someone there, not just the university. For example, আমি যেখানে পড়তে আসছি, আমি ফার্স্ট ইয়ারে খোঁজ করছি এই সিটিতে আমি কাকে চিনি। দেখলাম আমার কিছু ফ্রেন্ডস আছে এখানে যারা থাকে, আর তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, তা জিজ্ঞেস করলাম ইউনিভার্সিটিতে কেমন, ইউনিভার্সিটিতে বাঙালিরা পড়েছে কিনা বা তাদের পরিচিত কেউ পড়ছে কিনা, ইউনিভার্সিটির রিভিউ জানতে চাইলাম। কারণ অনলাইন রিভিউ চাইতে না, মানে আমার কাছে পার্সোনাল কারোর কাছ থেকে রিভিউ পেলে এটা অনেক মোর রিলায়েবল। কারণ আপনাকে নিজের পরিচিত একটা মানুষটা কখনো মিথ্যা কথা বলে না। সে যদি এখানে পড়ে ধরা খেয়ে থাকে, আপনাকে বলবে না যে আমি এখানে পড়ে ধরা খেয়েছি, বলবে সরি আই মিস্টেক, আর আপনাকে বলবে তারা এখানে পড়ে ধরা খেয়েছে। সো দ্যাটস দ্য থিং। লাইক এছাড়া ইউ গেট টু নো মোর অ্যাবাউট দ্য সিটি, এখানকার কালচার কেমন, এখানকার মানুষজন কেমন, এখানে জব পার্ট টাইম জবের অপরচুনিটি কেমন, এইগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটার পরে আসি, ইজ দেয়ার এনি স্কলারশিপ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ আমরা যারা বাংলাদেশ থেকে পড়তে আসি, অ্যাটলিস্ট আই থিঙ্ক যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য বা পিএইচডি করতে আসেন এখানে বা পোস্ট ব্যাকালরেট করতে আসেন, তারা অনেকেই চান, বা স্বাভাবিক, এতদিন কাজটা চাকরি করে কেউই যাবে না প্যারেন্টসের উপরে একটা বার্ডেন হতে। সবাই চাবে নিজের আর্নিং থেকে একটা এখানে পড়াশোনা করতে, বা নিজে এখানে একটা কোনোভাবে স্কলারশিপ পেয়ে পড়াশোনা করতে।
এই জিনিসটার ব্যাপারে টু বি অনেস্ট আমার খুব বেশি নলেজ নাই, কারণ আমি স্কলারশিপ নিয়ে আসি নাই, কারণ আমি খুব বেশি জিনিস জানি না। বাট আমাদের গ্রুপে অনেকেই আছেন যারা স্কলারশিপ নিয়ে কানাডায় পড়তে আসছেন, রিসেন্টলিও এসেছেন, আগেও এসেছেন। তো দে আর লাইক এক্সপার্টস ইন দিস, ইউ ক্যান আস্ক দেম দিস কোয়েশ্চেন্স যে তারা কীভাবে আসছেন। তো এখানে আমি যতদূর জানি সিস্টেমটা হচ্ছে যে আপনাকে একজন যে কোনো ইউনিভার্সিটিতে যদি যেতে চান, সেই ইউনিভার্সিটিতে যেই সাবজেক্টে পড়তে চান সেই ডিপার্টমেন্টের একজন প্রফেসরকে আপনি আপনার ম্যানেজ করতে হবে অ্যাজ ইন তার সাথে আপনার কমিউনিকেট করতে হবে, আপনার কোয়ালিফিকেশনস তাকে জানাতে হবে। দেন ইফ হি ফিলস লাইক যে আপনি সেই ইউনিভার্সিটির গ্র্যান্টটা, ইউনিভার্সিটি স্কলারশিপটা ডিজার্ভ করেন, তখন হি উইল হেল্প ইউ আউট টু গেট দ্যাট। এখানে ইভেন ফুল স্কলারশিপে মানুষজন আসছে। দেন স্কলারশিপ ছাড়াও আপনাকে লিভিং কস্টের জন্য তারা হচ্ছে লাইক কী বলে, আমি না টার্মগুলো জানি না টু বি অনেস্ট, আমি শুধু ফুল টার্ম বলতে চাই না ভিডিওতে। সো সেভাবে আসা সম্ভব কানাডাতে স্কলারশিপ নিয়ে, ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে, যেখানে আপনি এখানে এসে স্কলারশিপ পেয়ে আসলেন, দেন পার্ট টাইম জব করে বা ইউনিভার্সিটিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আপনার লিভিং কস্টটা উঠে ফেলা সম্ভব ইজিলি। এখানে একটা কথা বলে রাখা ভালো। আচ্ছা, পরের পয়েন্টে আসি। Can you manage the fund? This is a very, very important question. That's why আমি এটা রেড কালার দিয়ে লিখছি, বোল্ড করা উচিত ছিল আমার মনে হয়। এটা অনেকেই লাইক আমি দেখছি গ্রুপে কোয়েশ্চেন করে, আমাকে কোয়েশ্চেন করে যে হ্যাঁ ভাইয়া আমার প্যারেন্টস এত টাকা দেখাতে পারবে না, তো আমি কীভাবে কানাডা যেতে পারবো, বা আমার প্যারেন্টসের কাছে এত টাকা নাই, বা আমার কাছে এত টাকা নাই, আমি কানাডায় এসে পার্ট টাইম জব করে টিউশন ফি এবং আমার বাসার খরচ চালাতে পারবো কিনা। সো দ্য ব্লান্ট আনসার ইজ নো, পারবেন না টু বি অনেস্ট। লাইক আই আন্ডারস্ট্যান্ড এটা শুনতে অনেক বাজে লাগে বা খুব মন খারাপ লাগে অনেকের যে হ্যাঁ আমি বাইরে পড়তে আসতে চাই, আমি ভেরি ট্যালেন্টেড, বাট আমি টাকার অভাবে পড়তে আসতে পারতেছি না। বাট এটা কিছু করার নাই, কারণ দিস ইজ লাইক আ বিজনেস টু দেম, দ্য ক্যানাডিয়ান ইউনিভার্সিটিস। তো তারা আপনার কোয়ালিফিকেশন ছাড়া আপনাকে আসলে কোনো স্কলারশিপ দিবে না। আপনি নর্মাল যদি একটা বিবিএ পাস করা স্টুডেন্ট হন, ভালো স্টুডেন্ট রেজাল্ট করে পাস করছেন, শুধু সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে আই ডোন্ট থিঙ্ক তারা আপনাকে কোনো স্কলারশিপ দিবে। বা আপনি এইচএসসি পাস করছেন, জিপিএ 5 পেয়ে, আরও অনেকেই পাস করছে, সো ইটস নট আ ডিস্টিংটিভ কোয়ালিফিকেশন। সো আপনি সেক্ষেত্রে এটার জন্য কোনো এখানে স্কলারশিপ পাবেন না মোস্ট লাইকলি, অ্যাজ ফার অ্যাজ আই নো। মানে এটা আমি তাও বলিনি জিনিসটা, আই এম নট এনি এক্সপার্ট। আমি যাই বলছি সব কিছু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যে জিনিসগুলো নিজে রিসার্চ করছি সেগুলো থেকে বলছি। আই কুড বি রং, ইফ আই এম রং ইউর ফিল ফ্রি টু র্যান্ট ইন দ্য কমেন্টস বিলো। লাইক আমাকে বলতে পারেন যে আমি এটা ভুল বলছি, সো আই উইল অ্যাপোলোজাইজ ফর দ্যাট, আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি। আমি এখানে যাই বলছি সব কিছু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, হোয়াট এভার আই ডিড, হোয়াট এভার আই নো, সেগুলো বলছি আমি। আচ্ছা, সুন্দর স্নো বলতেছে। আচ্ছা, ওয়েদারটা ডিফারেন্ট, লাইক লাস্ট কয়েকদিন সানি ছিল, আজকে বেশ স্নো পড়তেছে। এনিওয়েজ, ব্যাক অন টপিক, আমি ট্র্যাক হারাই ফেলি কথা বলতে বলতে। এনিওয়েজ, সো দ্য থিং ইজ, this is a very important question that you should ask yourself and ask your parents, can you manage the fund? অনেকে জানি না, অনেকে মনে করে যে লাইক শুধু ফার্স্ট সেমিস্টারের টাকাটা ম্যানেজ করতে পারলেই হয়ে যাবে, বাট ইটস নট দ্য কেস। বাট এখানে যদি আপনি এসে পার্ট টাইম কাজ করে টিউশন ফি এবং আপনার লিভিং কস্টটা উঠাতে চান, আই থিঙ্ক ইটস ইম্পসিবল। কারণ হচ্ছে আপনি এখানে পার্ট টাইম কাজ করতে গেলে মিনিমাম ওয়েজ ইজ $11.50 ইফ আই এম নট রং। সো মেবি আপনি আরও বেশি পেলেন, জাস্ট ফর দ্য সেক অফ ইট, সে আপনি $15 করে পেলেন। উইকলি আপনি কাজ করতে পারবেন লিগালি 20 ঘন্টা, $15 করে, $15 করে 20 ঘন্টায় আপনি $30 বেশি কামাতে পারবেন না। আর $30 যদি লাইক এক সপ্তাহ কামাতে পারেন, মাসে আপনি তাহলে 3, 4, $1200 কামালেন। বাট দ্যাটস বিফোর ট্যাক্স, এটার উপর ট্যাক্স ডিডাকশন হবে। ট্যাক্স কাটার পরে আপনার লাইক আই ডোন্ট নো $1000 কম বা $1000 মতো থাকবে মেবি, আই এম নট শিওর। সো সেই টাকাটা দিয়ে আপনি টিউশন ফি এবং লিভিং কস্ট উঠতে পারবেন না, ইটস নট পসিবল, বিকজ এভরিথিং ইজ ভেরি এক্সপেন্সিভ ইন হিয়ার। লাইক খাওয়া দাওয়া থেকে শুরু করে ট্রান্সপোর্ট, আপনার জামা কাপড়, এনিথিং, মানে গ্রোসারিজ, সব কিছু প্রচণ্ড এক্সপেন্সিভ। আমি যখন বাংলাদেশ থেকে প্ল্যান করে আসছি একটা যে ঠিক আছে আর মান্থলি খরচ এটা হবে, ফার্স্ট মান্থে এসে যে পরিমাণ খরচ হয়েছে, আই এম রিয়েলি ওয়ারিড, সত্যি কথা টু বি অনেস্ট, যে আমি সামনে মাসগুলো কীভাবে চালাবো। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বাট দ্য থিং ইজ, যদি আপনারা ফর এক্সাম্পল আমি যেরকম আমার স্পাউস নিয়ে আসছি সাথে, যদি আপনি এবং আপনার স্পাউস কানাডাতে আসেন, অনেকে এভাবে চিন্তা করেন যে হ্যাঁ স্পাউস ফুল টাইম কাজ করবে, আমি লাইক পার্ট টাইম কাজ করবো, দুজন মিলে হয়ে যাবে। বাট ইটস ডিফিকাল্ট, সত্যি কথা। দুজন মিলে কাজ করলেও আপনার স্পাউস যদি আপনার ডাবলও আর্ন করে, তারপরও ওটা দিয়ে টিউশন ফি এবং লিভিং কস্ট, কারণ তখন দুজনের খরচ বাড়তেছে, দুজনের খাওয়া দাওয়া, দুজনের জামা কাপড়, দুজনের মেডিকেল, সব কিছুর খরচ বাড়তেছে আপনার, শুধু হাউস রেন্টটা বাদ দিয়ে। হ্যাঁ, হাউস রেন্টও বাড়বে ইনফ্যাক্ট, কারণ আপনি একা একা আসলে এখানে যেটা করতে পারবেন, অন্যান্য স্টুডেন্টদের সাথে একসাথে লাইক রুম শেয়ার করে থাকতে পারবেন। বা আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাকে এখানে লাইক একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকতে হবে। আর একটা বেসমেন্ট অ্যাপার্টমেন্টও এখানে আই থিঙ্ক, আই ডোন্ট নো, আমি যে সিটিতে আছি এখানে লাইক $800 নিচে মানে বেসমেন্ট অ্যাপার্টমেন্টও পাবেন না, লাইক সিঙ্গল বেডরুম অ্যাপার্টমেন্টস। স্টুডিও অ্যাপার্টমেন্ট হলে মেবি $750 হতে পারে, মেবি, আই ডোন্ট নো, মানে সরি টাকা না, ইটস
ক্যানাডিয়ান ডলার্স, আমার মানে সেই টাকা 800 টাকা। Anyways, so that's the thing, like fund is very important. It's not about like showing your fund for the study permit, it's about like you have to know যে এই ভার্সিটিতে যেতে যাচ্ছেন, ভার্সিটি টিউশন ফি কত। ইফ ইউ ক্যান ম্যানেজ দ্য ফান্ড সেক্ষেত্রে প্ল্যান করা উচিত, ইফ ইউ কান্ট সেক্ষেত্রে স্কলারশিপের জন্য ট্রাই করা উচিত। কারণ ফান্ড ম্যানেজ করতে পারছেন না, আপনি স্কলারশিপ পাচ্ছেন না, সেক্ষেত্রে হাই হোপস রাখা উচিত না। মানে এগুলো জাস্ট মানে আপনি আরও বেশি ফ্রাস্ট্রেটেড ফিল করবেন, আরও মন খারাপ হবে, এটা উচিত না। ইফ ইউ কান্ট ম্যানেজ দ্য ফান্ড, ইফ ইউ কান্ট ম্যানেজ দ্য স্কলারশিপ, দেন লুক সামওয়্যার এলস, লাইক দিস ইজ নট দ্য প্লেস ফর ইউ। আই এম ভেরি সরি, আমি আসলে কাউকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, বাট কানাডায় স্কলারশিপ পাওয়া সম্ভব। অনেকেই বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে কানাডায় আসছে। সো হোয়াট ইউ শুড ডু ইজ লাইক একটা স্ট্রং উইল পাওয়ার দরকার আপনার। আপনি ফর এক্সাম্পল এখন 2018, আপনি 2019 জন্য ট্রাই করছেন, এই 1 বছর ইজ আ ভেরি লং টাইম টু লাইক আপগ্রেড ইউর প্রোফাইল। সো কানাডায় স্কলারশিপ পেতে হলে আপনার কী কী জিনিস করলে আপনি স্কলারশিপ পেতে পারেন, এই জিনিসগুলো নিয়ে আপনি রিসার্চ করেন। মেবি দু একটা ফেসবুকের অনেক গ্রুপ আছে লাইক বাইরে স্টুডেন্টদের পড়তে আসার জন্য। আর আমি যে গ্রুপটাতে ছিলাম, আল পুট আ লিঙ্ক বিলো, দিস গাইজ আর ভেরি হেল্পফুল, দে হেল্প মি আউট থ্রু দ্য হোল থিং। সো আপনি তাদেরকে, এবং ইটস ফ্রি, কমপ্লিটলি free, you don't have to like pay them anything, there is no membership fee or anything, like this is completely voluntary. সবাই এখানে like একজন একজনকে হেল্প করতেছে because we are Bangladeshis, because we want to study, এই কারণে সবাই সবাইকে হেল্প করতেছে এখানে। ইটস নট লাইক যে আপনি একটা মেম্বারশিপ ফি দিয়ে এখানে মেম্বার হলে আপনাকে হেল্প করবে, নাথিং লাইক দ্যাট। সো যেটা বলছিলাম যে এটা সম্ভব স্কলারশিপ নিয়ে কানাডায় আসাটা। আমি আসি নাই কারণ আমি বুঝতে পারছি যে আমার সেই কোয়ালিফিকেশন নাই, এবং আই কুড ম্যানেজ দ্য ফান্ড। সো আই থট যে ঠিক আছে, এই ফান্ডটাকে আমি এখানে ইউটিলাইজ করি, সেটা আমার হায়ার স্টাডিজে কাজে দিবে, সো যেটা ইউনো আমার ফিউচার এমপ্লয়মেন্টের জন্য আমাকে হেল্প করবে, এই চিন্তা করে আমি আসছি। So that's pretty much it, guys. This was basically the first part of a series of videos, hopefully. If you guys like this video, give it a thumbs up. And please subscribe to the channel, because every time someone new subscribes, it puts a smile on my face.